নিশ্চয় অনেক কাজ ছিল, তাই না? আসলে স্যার জয়েন দিতে লেট হয়েছে, মানে কানেক্ট হইতেছিল না। তাই? এত বড় কথা, কানেক্ট হচ্ছিল না? স্যার প্রবলেম করে একটু, সরি স্যার। এবার কি অবস্থা বলো দেখি, নাহিদা সুলতানা। জি স্যার, কি বলছেন? এবার কি দেখতে দেখতে পাচ্ছ? পড়ো, রিড আউট দ্য স্লাইড। flowchart, how to do it, sample unit 6. রাইট। আচ্ছা, যারা আমার নাম বাপের নাম জানো না তারা দেখে নাও। জাহিদ হাসান আচ্ছা আমার নাম। আগে চুল ছিল করোনাকালীন সময়ে, গত সপ্তাহে থেকে চুল নাই, ডোন্ট মাইন্ড। স্যারের চুল নাই, স্যার তো আছে, মাথা নেড়া করলেও কোনো সমস্যা নেই, আমি আমি আছি। আমাকে কি আগের ক্লাস কেউ দেখেছো? এনিবডি হিয়ার, যারা আগের ক্লাসটিতে ছিলে? নাফিসা, দেখেছি স্যার আপনার লাস্ট ক্লাসে ছিলে? আই মিন দ্য লাস্ট ক্লাস উই ওয়েন্ট থ্রু ইউনিট 6 লেসন 2 এন্ড ইউনিট 6 লেসন 1। তো তোমাদের তো চ্যাপ্টার টেক্সট পড়ানো হয়েছে, বাট আমাদের প্র্যাকটিসটা হয় নাই। আর আমরা ফ্লোচার্ট কি কেউ তোমাদেরকে পড়িয়েছে এই পর্যন্ত? নাজমুল হাসান আর সালমা তাসনিম? শুনতে পাচ্ছি না। সালমা তাসনিম, ফ্লোচার্ট কি কেউ পড়িয়েছেন কোন টিচার? স্যার প্রথম দিকে মনে হয় কেউ পড়াইছিল, কে পড়াইছিল? স্যার মনে নাই। উফ, নামে ভুলে গেছো, কেউ মনে নাই? আমার নাম মনে আছে তো? জি স্যার। তাও তো তুমি বলবা স্যার মনে নাই, স্যার পড়ায় নাই আমাকে। আচ্ছা, আমাকে টোটাল উপস্থিতি কত বলো তো দেখি, কত এই মুহূর্তে কতজন? স্যার 23 জন। 8 জন, ওকে। ফ্লো চার্ট তোমাদের ইন্টারমিডিয়েটে একটা নতুন একটা বিষয়। ইট ইজ এ ভেরি নিউ থিং, ভেরি নভেল থিং। 24 in your SSC syllabus you had not faced such type of problem, I mean flowchart. So this is very new thing. যদিও নিউ থিং খুব কঠিন জিনিস না, একদম ইজি জিনিস, বাট ফ্লোচার্টের ভিতরে কিন্তু গ্রামার আছে। ফ্লোচার্টের ভিতরে কিন্তু গ্রামারের কিছু চ্যাপ্টার ঢুকে গেছে, যা তোমরা যারা কিছু গ্রামার জানবে না, বিশেষ করে তোমরা যারা পার্টিসিপল জিরান এই দুটা জিনিস যারা বোঝো না, তারা কিন্তু ফ্লোচার্ট করতে সমস্যা হবে তাদের। পার্টিসিপল জিরান আশা করি তোমরা সবাই বোঝো, কারণ তোমরা ক্লাস 8 থেকে ইউ হ্যাভ বিন ডুইং পার্টিসিপলস এন্ড জারান্ডস। পার্টিসিপল এবং জিরান বুঝতে হবে। সো লেটস গো টু দ্য ফার্স্ট স্লাইড, ফ্লোচার্ট। ফ্লোচার্টে তোমাদের ফার্স্ট পেপার থেকে ফ্লোচার্ট আসবে, তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে বলবে যে একটা ফ্লোচার্ট তৈরি করো। তো কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে হবে? ফ্লো শব্দের অর্থ কি? ফ্লো, ফ্লো মানে কি? ফ্লো মিন্স ধারা। ফ্লো ইজ বাংলায় এটা কি বলি? একটা ধারা। ধারা কোন দিকে যায়? ধারা একদিকে যায়, দুই দিকে কিন্তু ধারা যায় না। নদীর স্রোতের ধারা একদিকে বহমান, সামনের দিকে যাবে, ইট মুভস ফরওয়ার্ড। So same thing happens with a flow chart, it always moves forwards. সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে না, অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে ফ্লো চার্ট। The flow chart have 5 rules of making a flow chart. Flow chart to be presented in 6 boxes. To have arrow mark after the first 5 boxes. Information to be presented in noun, noun phrase, adjective or adjective phrase form. Number 5, information to be presented in a chronological order if required.
আমরা দেখতে পাচ্ছি 5টা নিয়ম মোরলেস, এটা কিন্তু একেবারে আহ লাগবেই। পাঁচটা কাজ তোমাকে করতে হবে, এটা ফরজ বলা যায়, অলমোস্ট ফরজ, যদিও এটার ফ্লো চার্টে কোনো রিটেন কোনো নিয়ম নেই, একদম ধরা বাঁধা একদম রিটেন কোনো নিয়ম নেই, কিন্তু এই কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু হবে না। কেন হবে না? ফ্লো চার্ট তোমাকে শর্ট নোটস তৈরি করতে বলা হবে। শর্ট নোটস, ছোট ছোট নোট তৈরি করবা। নোট তো তোমরা হ্যান্ড নোট দেখেছো, হ্যান্ড নোট তো অনেক বড় বড় হয়, বাট তোমাকে এখানে বানাতে হবে শর্ট নোটস। কিভাবে শর্ট নোটস তৈরি করতে হয়, ইউ হ্যাভ টু লার্ন ইট। সো সবাই কি কাগজ কলম নিয়েছো? টেক পেন এন্ড পেপারস, এটা লিখতে হবে, এটা কিন্তু আর কেউ পড়াবে না। আমি বলে দিচ্ছি তোমাকে, এই ফ্লো চার্টটাকে ঠিক এইভাবে কেউ পড়াবে না, এবং অবশ্যই সাইন্টিফিক্যালি লজিক্যালি তোমাদেরকে ফ্লো চার্টটা সম্ভবত আর কেউ পড়াবে না। তোমরা এটা লিখে নাও, টু বি প্রেজেন্টেড। একজন পড়ে তো দেখি, রিদিতা, ক্যান ইউ রিড ইট আউট? রিদিতা সাহা। To be presented in 6 box. রিদিতা পড়ে শোনাতে Have পারবে? arrow mark after the first box. To have remote numbering. সবাই এটা লিখো, এই information 5টা to be নিয়ম লিখো। presented noun and present sentence. Information to be presented in the room release. একজন পড়ে শোনাতো দেখি, কে পড়ছো? নাজমুল পড়ো, জোরে পড়ো। 5 rules of making a flowchart. Yes. Number 1, to be presented in 6 box. Number 2, to have arrow mark after the first 5 box. Number 3, to have remain numbering, রিমেন কোথায় দেখলা? রোমান। Roman numbering. Number 4, information to be presented in number, noun phrase as it is placed from. Number 5, information to be presented in the chronological order if required. ক্রনোলজিক্যাল শব্দের অর্থ তোমরা কি বুঝো? ক্রনোলজিক্যাল মানে ধারাবাহিকভাবে, যে সময়ে যে ঘটনা ঘটার কথা সেটা আগে ঘটবে। ঠিক আছে, মানুষ কখনো মৃত্যুর আগে, বিয়ের পরে মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুবরণের পরে আবার বিয়ে করতে পারে না। এটা হচ্ছে তার ক্রনোলজি। কোন ঘটনাটা আগে ঘটবে, কোনটা পরে ঘটবে, সেটা হচ্ছে ক্রনোলজি। তাহলে ফ্লো চার্ট তৈরি করতে ইউ হ্যাভ টু ফলো দিস 5 রুলস। নাম্বার 1 ইজ টু বি প্রেজেন্টেড ইন 6 বক্স। ফ্লো চার্টে 6টা বক্স থাকবে, একটা বক্স পরিপূর্ণ করে দেওয়া থাকবে, মানে একটা বক্সের তথ্যটা যিনি প্রশ্নকর্তা তিনি একটা বক্স করে দিবেন, তিনি একটা বক্সের তথ্য লিখে দিবেন প্রশ্নের মধ্যে, আর বাদ বাকি 6টা বক্সের মধ্যে 5টা বক্স তোমাকে পূরণ করতে হবে। টোটাল 6টা বক্স, একটা কোয়েশ্চেন সেটার তিনি করে দিবেন, আর বাকি 5টা তোমাদেরকে করতে হবে। কিন্তু তোমাকে খাতার মধ্যে কিন্তু 6টাই লিখতে হবে। যেটা প্রশ্নকর্তা করে দিলেন, কোয়েশ্চেন সেটার যেটা প্রশ্নের মধ্যে দিয়ে দিলেন, সেটাও লিখতে হবে, এবং তোমরা যে 5টা করবা, 5টা বক্স পূরণ করবা, সেই 5টা বক্সও কিন্তু তোমাদের করতে হবে। তো টোটাল তোমাদের 6টা বক্স খাতায় লিখতে হবে। 5টি নিয়ম আশা করি তোমরা সবাই লিখেছো। 5টা নিয়ম কি সবাই লিখেছো? Very important. জি বাকি স্যার। রয়েছে। স্যার আরেকটু বাকি আছে স্যার। লিখতে থাকো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি তোমাদেরকে ফ্লোচার্টটা, আমি ভিক্টোরিয়া কলেজে আমি প্রায় 10 বছর শিক্ষকতা করছি, আমি জানি ফ্লোচার্টটা তোমাদেরকে এইভাবে যৌক্তিকভাবে পড়ানো নাও হতে পারে, পড়াতে পারে, বাট নাও হতে পারে, কারণ এক একজনের ফ্লোচার্টটা আমি দেখেছি ভিন্নভাবে পড়ায়, বাট ঝামেলা আছে কিছু। তো তোমরা ফ্লোচার্টটা এভাবেই করবা। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ভালো বুঝবে আমার প্রেজেন্টেশনটা, কারণ যুক্তিটা সায়েন্সের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভালো বোঝে। এনিওয়েজ, আমি একটা মেসেজ করে নেই, কে জানি মেসেজ করেছে, আমি কি মেসেজ করেছি? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এখন আপাতত সালাম টালাম দিও না, ক্লাস করো। আশা করি সবাই লিখছো, এটা অবশ্যই লিখতে হবে। এটা এই ক্লাসটার এই পয়েন্টগুলো লিখতে, সামনে আরো পয়েন্টস আছে, সেগুলো তোমাদের যেখানে প্রযোজ্য সেখানে ইউ হ্যাভ টু রাইট ডাউন, ইউ হ্যাভ টু জট ডাউন। সো আমি প্রথম থেকে 5টা আবার পড়ছি। টু বি প্রেজেন্টেড ইন 6 বক্সেস। ফ্লোচার্টের তথ্যগুলোকে 6টি বক্সে উপস্থাপন করতে হবে। আমি আবার বলছি, যারা নতুন জয়েন করেছো, ফ্লোচার্ট তোমাদের ফার্স্ট পেপারে থাকবে, ইংলিশ ফার্স্ট পেপারে ফ্লোচার্ট থাকবে
একটা সিন কম্বিনেশন দেওয়া থাকবে, সিন কম্বিনেশনটা দিয়ে একটা পার্টিকুলার প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা থেকে বলবে, প্রশ্ন করবে যে প্যাসেজটা পড়ে তুমি 6টা বক্সে ফ্লোচার্ট তৈরি করো কি নিয়ে, সাকিব আল হাসান কেন পৃথিবীর সেরা অলরাউন্ডার, সাকিব আল হাসান কেন পৃথিবীর সেরা অলরাউন্ডার, এই সাকিব আল হাসান সম্পর্কে সে কিভাবে অলরাউন্ডার হলো, এই প্যাসেজটা পড়ে তুমি আমাদেরকে 6টি বক্সে 6টি তথ্য দাও, 6টি বক্সে 6টি তথ্য দাও যে কিভাবে সাকিব আল হাসান পৃথিবীর সেরা অলরাউন্ডার হলেন। তো তুমি প্যাসেজটা পড়বা, পড়ে 6টা তথ্য বেছে নিবা, 6টা তথ্য লাগবে না, একটা তথ্য স্যার নিজেই দিয়ে দিবেন, প্রশ্নকর্তা নিজেই প্রশ্নের মধ্যে দিয়ে দিবেন, তোমাকে বাকি 5টা তথ্য খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেগুলোকে আমি বলেছি সেগুলোকে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে উপস্থাপন করতে হবে। So to be presented in 6 boxes. Number 1, 6টা বক্সে উপস্থাপন করতে হবে, অবশ্যই বক্স বানাতে হবে, অবশ্যই বক্স বানাতে হবে, আগে বক্স বানাইবা না, আগে তথ্যটা লিখে তারপর এটা বাক্স বন্দি করবা, কারণ আগে যদি বাক্স বানিয়ে ফেলো তাহলে সমস্যাটা কি হবে, বাক্সের ভিতরে জায়গা নাও হইতে পারে তথ্যগুলো, ওই জন্য আগে লিখে নিবে, লিখে নিয়ে তারপরে তথ্যগুলো তারপরে বক্সটা বানাবে। টু হ্যাভ অ্যারো মার্ক আফটার দ্য ফার্স্ট 5 বক্সেস, প্রথম 5টা বক্সের পরে অ্যারো চিহ্ন দিতে হবে। আমি ব্র্যাকেটে দেখো অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমি এটা পয়েন্টার নিচ্ছি এটা অ্যানোটেট করার জন্য, একটা কলমটা নিলাম, দেখতে পাচ্ছি এখানে অ্যারো মার্ক দেওয়া আছে, তাই না? এরকম একটা অ্যারো মার্ক দিতে হবে, প্রথম 5টি বক্সের পরে অ্যারো মার্ক দিতে হবে। ওকে, তারপরে যেটা করতে হবে, টু হ্যাভ রোমান নাম্বারিং, রোমান বোঝো তো, রোমান, রোমান মানে রোম দেশীয় যে নাম্বারিং তোমরা ইউজ করো। আমি যখন ডেমনস্ট্রেশনে যাব, আই উইল শো ইউ হাউ টু রাইট রোমান নাম্বারিং, তোমরা অবশ্যই জানো, তোমাদেরকে দেখালেই হবে, তোমাকে অবশ্যই রোমান নাম্বারিং দিতে, অর্থাৎ 6টা বক্সকে নাম্বারিং করতে হবে রোমান সংখ্যা দিয়ে। Number 4, information to be presented in noun, noun phrase, adjective or adjective phrase, তথ্যগুলোকে তার প্রশ্নকর্তার প্রশ্নের ধরন অনুসারে, কোয়েশ্চেনে যে ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্ন যে ধরনের আনসার ডিমান্ড করে, যদি আনসারটা ডিমান্ড করে যে তোমাকে শুধু নাউন দিয়ে প্রেজেন্ট করতে হবে, সুতরাং তুমি নাউন লিখবে, আর তোমাকে যদি নাউন ফ্রেজ আকারে প্রেজেন্ট করতে হয় নাউন ফ্রেজ আকারে লিখতে হবে, কখনো অ্যাডজেক্টিভ আকারে প্রেজেন্ট করতে হয়, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে প্রেজেন্ট করতে হয়। তো নাউন আর অ্যাডজেক্টিভ আমরা জানি, কিন্তু নাউন ফ্রেজ আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে জানতে হবে। যারা জিরান পারো, জেরান পারলে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানাতে পারবা, সরি জিরান্ডিয়াল ফ্রেজ, যেটা নাউন ফ্রেজ বানাতে পারবা। আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে পারবা যদি তুমি পার্টিসিপল জানো, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল ফ্রেজ বানাতে হবে, পার্টিসিপল ফ্রেজ বানাইলেই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আর নাউন ফ্রেজ বানাতে গেলে নর্মালি তোমার জারান্ড প্রয়োজন হয়। তাহলে নাউন আকারে বা নাউন ফ্রেজ আকারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে তথ্যগুলোকে উপস্থাপন করতে হবে, মানে তথ্যগুলো the information will be either in noun form or in noun phrase form or in adjective form or in adjective phrase form, any of the 4 items. Normally এই 4টার ভিতরে থাকে তথ্যগুলো, প্রেজেন্টেশনের ধরন জানতে এই 4টার ভিতরে জানতে চাওয়া হয়, এর বাইরে সাধারণত হয় না। তাহলে 4 নাম্বারটা ইজ, আমি রেড মার্ক করে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 থেকে 5 পর্যন্ত শুধু নিয়মটা একবার পড়লেই হবে। আর 4 নাম্বারটার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তোমাকে আবার একটু রিভিশন দিতে হবে, গ্রামাটিক্যাল আইটেম, নাউন কিভাবে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে হয়, অ্যাডজেক্টিভ সংজ্ঞাটা কি, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে তৈরি করে, নাউন ফ্রেজ কিভাবে তৈরি করে। এই 4 নাম্বারটা যারা পারবে তারাই কিন্তু ফ্লোচার্ট করতে পারবে। নাম্বার 5, ইনফরমেশন টু বি প্রেজেন্টেড ইন এ ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, টাইমটাকে মেনটেন করে, কোন ঘটনা আগে ঘটবে কোনটা পরে ঘটবে সেটাকে প্রাধান্য দিয়ে। আমি আগেও বলেছিলাম যে মানুষের যে জীবনে 2টা ঘটনা থাকে, জন্ম, মৃত্যু, বিয়ে, 3টা ঘটনা থাকে, জন্ম, মৃত্যু, বিয়ে। তাহলে তুমি যদি প্রথম বক্সে মৃত্যু লেখো তারপরে আবার দ্বিতীয় বক্সে জন্ম লিখতে পারবা না, কারণ মৃত্যুর পরে জন্ম হয় না, পুনর্জন্ম হইতে পারে, সেটা হচ্ছে পরকালে, সেটা নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থের ভিতর দেখা আছে, কিন্তু নর্মালি মানুষের মৃত্যুর আগে জন্ম হয়। আবার এরকম তারপর জন্মের পরে সে বিয়ে করবে, জন্মের পরে মৃত্যুবরণ করে সে আবার বিয়ে করবে না। এই কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটবে
সেই ঘটনাটাকে সাজিয়ে লেখাটাকে বলে ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডার বলছে কোন ঘটনাটা আগে আগে ঘটবে, কোনটা পরে ঘটবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, সেইভাবে সাজিয়ে লেখাটাকেই বলে ক্রনোলজিক্যাল অর্ডার। তো তোমাকে ধারাবাহিকতা, এই ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে মাস্ট, এটা একটা ফরজ, অবশ্যই লাগবে। সো এই হচ্ছে 5টা রুলস, আমরা একটু ডেমনস্ট্রেশন। হ্যাঁ, কেউ কি প্রশ্ন করছো? এনি কোয়েশ্চেন? জি স্যার, লাস্টেরটা একটু আরেকবার বলবেন। ইনফরমেশন টু বি প্রেজেন্টেড ইন এ ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকভাবে যেই ঘটনার পরে যেই ঘটনা ঘটবে। যেমন তোমার না, সবারই এখানে প্রথমে তোমাদের জন্ম হয়েছে, তারপরে তোমাদের তোমাদের স্কুলিং হচ্ছে, তোমাদের হাই স্কুল লেভেল যাচ্ছে, এখন তোমরা ইন্টারমিডিয়েট পড়া মানে তোমাদের এটাকে হাই স্কুল বলা হয়। ইন্টারমিডিয়েট হাই স্কুল মানে এসএসসি পর্যন্ত না, হাই স্কুল হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো তোমাদের স্কুলিং হচ্ছে এখন, তারপর তোমাদের গ্রাজুয়েশন হবে, তারপরে তোমাদের চাকরি বাকরি হবে, তারপরে তোমাদের বিয়ে শাদী হবে, তারপরে বাবু হবে, তারপরে তারপরে কি হবে, একসময় মৃত্যুবরণ করবা। এই যে একটা ঘটনা পর একটা ঘটনা ঘটতেছে, এটাকে বলে ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডার, বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ধারাবাহিকভাবে তথ্যগুলো দিতে হবে। আমরা বলেছি না 6টা বক্সে তথ্যগুলো দিতে হবে। এই 6টা বক্সে ধারাবাহিকভাবে 1 নম্বর বক্সে যে ঘটনাটা আগে ঘটছে সেটা দিতে হবে, একদম 6 নম্বর বক্সে যে ঘটনাটা সবার পরে ঘটছে সেই সেই তথ্যটা দিতে হবে। আমরা ইয়েতে চলে যাই, ডেমনস্ট্রেশনে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট স্লাইড। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে মাস্ট বি প্রেজেন্টেড ইন 6 বক্সেস। তোমাকে 1 নম্বরে বলেছিলাম 6টা বক্সে তথ্যগুলো দিতে হবে। এভাবে 6টা বক্স পরীক্ষার প্রশ্নে থাকবে। 6টা বক্স থাকবে। 1 নম্বর বক্সটা, দিস বক্স উইল বি, সরি, বলেছিলাম এই 6টা বক্স থাকবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করে দেন রে, দুপুরবেলা এসে ক্লাসের মধ্যখানে সালাম দিবেন না। হ্যাভ কমন সেন্স। মাস্ট বি প্রেজেন্টেড ইন এ 6 বক্সেস। এই 6টা বক্স প্রশ্নকর্তা, কোয়েশ্চেন সেটার, তিনি প্রশ্নের মধ্যে 1 নম্বর বক্সে কি তথ্য হবে সেটা দিয়ে দিবেন। প্রথমত ইনস্ট্রাকশন থাকবে। ইনস্ট্রাকশনটা কি হবে? বলা থাকবে বেসড অন ইউর রিডিং অফ দ্য ফলোইং প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্স ফ্লোচার্ট। তারপরে কি সম্পর্কে সেটা বলবে, ডেসক্রাইবিং অথবা শুইং অথবা অন সাকিব আল হাসান, সাপোজ এরকম প্রশ্ন থাকবে। আমি লাস্ট তোমাদেরকে দেখাবো কিভাবে প্রশ্নটা থাকে এবং কিভাবে করতে হয়। তো তোমরা মনে রাখো এরকম 6টা বক্সে, এই 6টা বক্সে কিন্তু তোমাদের খাতার মধ্যে তুলতে হবে। এরপরে আমি বলেছি তোমাদের নেক্সট হচ্ছে মাস্ট হ্যাভ অ্যারো মার্ক আফটার দ্য ফার্স্ট 5 বক্সেস। স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। করে দিচ্ছি জাস্ট, এই যে এই যে এই যে, আবার কি দেখা যাচ্ছে? জি স্যার। যারা আবার আবার দেখাচ্ছি তোমাকে, প্রথম আবার দেখা যাচ্ছে। আচ্ছা, তার পাঁচটা তথ্য দিয়েছিলাম, তোমরা যারা লিখতে পেরেছো ওয়েল এন্ড গুড, যারা লিখতে পারো নাই তারা পরে লিখে নেবে। তারপর বলেছিলাম এরকম 6টা বক্সে তথ্যগুলোকে প্রেজেন্ট করতে হবে। 6টা বক্স দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে, 6টা বক্সে খাতায় তুলতে হবে। এগুলো পরীক্ষার প্রশ্নেই দেওয়া থাকবে। তারপরে বলছে মাস্ট হ্যাভ অ্যারো মার্ক, উপরের শিরোনামটা পড়ে মাস্ট হ্যাভ অ্যারো মার্ক আফটার দ্য ফার্স্ট 5 বক্সেস। প্রথম 5টা বক্সের পরে অ্যারো মার্ক দিতে হবে। কেন বলতো? 6টা বক্স আছে 6টা, কিন্তু অ্যারো মার্ক দিতে হবে প্রথম 5টা পরে, কারণ কি? প্রথমটার আগে তো আর দেওয়া লাগবে না। হ্যাঁ, প্রথমটার আগে না, আমি বলছি প্রথমটা মানে পরে দিতে বলছি, প্রথম 5টা বক্সের পরে দিতে বলছি। তাহলে 6-এর পরে স্যার 6-এর পরে আর দিতে হবে না। 6 নাম্বারটা পরে দেওয়া লাগে না রে। ভেরি গুড, এটা খুব সিম্পল জিনিস। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে যে অ্যারো মার্ক দিতে হবে। অনেকে 6টার পরেও কিন্তু অ্যারো দিয়ে রাখে, মনের দুঃখেই ওই কথা লিখছি, নাহলে কখনোই কিন্তু 5 বক্স লিখতাম না।
তোমাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে, শহীদ বুদ্ধিজীবী, তারা 6 নম্বর বক্সের পরও কিন্তু অ্যারো চিহ্ন। ইফাত জান নিশ্চিত বলো দেখি, তুমি কি প্রশ্ন করতে চাচ্ছো? হাত তুলছিল যে, প্রশ্ন করো। নো কোয়েশ্চেন। সো অ্যারো মার্ক গুলো তোমরা লাগাই দিবা, এখানে ফাঁকা করে দেওয়া আছে, তোমরা একটার সাথে একটা লাগাই দিবা, লাগাই অ্যারো মার্ক দিবা। এগুলো একটার পর একটা লিখবো না, কারণ খাতার মধ্যে তো উপর উপর করে একটা একটা লিখবো, মানে একটা নিচে একটা করে লিখবো না। একটা নিচে একটা লেখা যাবে যাবে যাবে, তবে অ্যারো মার্কটা তখন নিচের দিকে চলে আসবে। অ্যারো মার্কটা তখন তখন কি অ্যারো মার্ক দেওয়া লাগবে? অ্যারো মার্ক ফরজ, অ্যারো মার্ক যেদিকে যায় অ্যারো মার্ক দিতে হবে, হয় ডান দিকে। আমি আবারও দিচ্ছি তোমাকে, অ্যারো মার্কটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। অ্যানোটেট কোথায়? অ্যানোটেট, ওকে, ফরম্যাট। আমি অ্যারো মার্কটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। অ্যারো মার্কটা তোমরা ডান দিকে, আমরা যাচ্ছে ডান দিকে, তাই না? সামনের দিকে অ্যারো যাচ্ছে। তোমরা তোমরা যদি বলো না আমরা খাতার নিচে নিচে লিখবো, যদি বাপের টাকায় কেনা খাতা হয় তাহলে এভাবে একদম কনজেস্টেড করে লিখতে হবে। বাপের টাকায় কেনা খাতা হলে কনজেস্টেড করে লিখতে হবে, আর যদি জামাইয়ের টাকার কেনা খাতা হয় তাও কিন্তু কনজেস্টেড করে লিখতে হবে, দুজনের টাকা বাঁচাইতে হবে। আর তুমি যদি খুব খারাপ মানুষ হও, সরকারি খাতা বলে সরকার খাতা দিয়েছে ইচ্ছা মতো লিখবো, সেই ক্ষেত্রে স্যার তুমি ওগুলো তো টাকা দিয়ে কেনা স্যার। টাকা দিয়ে কেনা, কিন্তু সরাসরি তোমার পকেটে যাচ্ছে না, এটা এটা ইনডাইরেক্টলি তোমার পকেট থেকে যাচ্ছে, কিন্তু এটা অন্যর পকেট থেকেও আসতে পারে টাকাটা। তো যদি বাপের টাকা হয় ডান দিকে, বাসায় প্র্যাকটিস করার জন্য ডান দিকে দিয়ে করবা, ডান দিকে যাবা, এবার পরে যাবা, এইভাবে যেতে থাকবা, যে এখানে আর জায়গা নাই, তখন আমি কোন দিকে আসছি? নিচের দিকে আসছি। কোন দিকে? এই যে নিচে। সবাই কি দেখতে পাচ্ছ? স্যার নরমালি তো উপর থেকে নিচে লেখা হয়। হ্যাঁ, উপর থেকে নরমালি না, এটা অ্যাবনরমাল, এটা হচ্ছে খাতা নষ্ট করা। কিন্তু স্যার অনেক সময় তো ইনফরমেশন অনেক বড় হয়ে যায় তখন। হ্যাঁ, সেক্ষেত্রে লিখবা, অসুবিধা কি? ঠিক আছে, সেক্ষেত্রে লিখবা, কোনো সমস্যা নাই, শুধু অ্যারোটা যেদিকে যাচ্ছে সেদিকে দিতে হবে। এই যে এভাবে দেখছো, যদি এভাবে লেখো এভাবে লিখবা, আমি যেভাবে দিয়েছি সেভাবে লিখবা। আর যদি বলো না খাতার উপর থেকে নিচে লিখবা, সেটাও কিন্তু করা যাবে। সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি এখানে অ্যারো মার্ক দিবা, অ্যারো মার্ক দিয়ে এই 2 নম্বর বক্স চলে আসবে এখানে, তারপর 3 নম্বর বক্স, তারপর 4 নম্বর বক্স, এভাবে আসতে থাকবে। ঠিক আছে? যদি নাউন অ্যাডজেক্টিভ শুধু সিম্পল নাউন বা সিম্পল অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে বলে তাহলে কিন্তু এভাবে পাশাপাশি লিখলে জায়গা হয়ে যাবে। আর যদি ফ্রেজ আকারে লিখতে হয় তাহলে কিন্তু এভাবে দিলে জায়গাটা হবে না, তখন উপর থেকে নিচের দিকেই লিখতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। তবে খেয়াল রাখবা, তুমি সকল বক্স বানাইছো, নাম্বারিং করছো, ভিতরে তথ্যগুলো পারফেক্টলি দিছো, কিন্তু অ্যারো চিহ্নটা দাও নাই, তাহলে কিন্তু জিরো পাবে। কারণ কি? ফ্লো চার্ট বলা হয়েছে, ফ্লো চার্ট, ফ্লোটাই থাকবে না, এটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারবা না, ঠিক বায়ে যাচ্ছে না ডানে যাচ্ছে ফ্লোটা, যদি অ্যারো চিহ্ন না দেয় তখন বোঝা যাবে না। সুতরাং দিস ইজ ফরজ, তোমাকে ফ্লো চার্ট শুড মুভ ফরওয়ার্ড, ফ্লো চার্ট শুধু সামনের দিকেই যাবে, পিছনের দিকে যাবে না, খেয়াল রাখবা। তাহলে ফ্লো চার্টে অ্যারো চিহ্নটা খুবই খুবই মানে একটা নাম্বারিং এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্ন না দিলে ফ্লো চার্ট একদম ভুল হয়ে যাবে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট পুরো মার্ক কেটে দিবে, যদি স্যার যদি দয়ালু হয় দিতে পারে, কিন্তু স্যার যদি ফুল কেটে দেয় স্যারকে কিছু করার নাই, স্যারকে তোমার স্যারের বসও কিছু করতে পারবে না, তুমি কিছু করতে পারবে না, সরকারও কিছু করতে পারবে না। কারণ আমাকে দয়া দেখানো হচ্ছে টোটাল এটা আমার ব্যাপার, আমি যে দয়া না দেখাই আমাকে আইনত কিছু করতে পারবে না। যে তুমি যদি নাম্বারিং না করো, সাপোজ তুমি নাম্বারিং করার কথা বলা হয়েছে, তুমি নাম্বারিং করো নাই, সেই ক্ষেত্রে কিন্তু অ্যারো মার্ক দিয়ে বলা হচ্ছে ফ্লোটা বাম থেকে ডানে যাচ্ছে, বুঝাই যাচ্ছে এখানে 6টা ফ্লো আছে, মানে 6টা বক্স আছে, তাই না? আমরা নাম্বারিং না করলেও বুঝতে পারছি 6টা বক্স আছে। সেই ক্ষেত্রে স্যার কি করবে? 5 নাম্বার হলে 1 নাম্বার কমাই দিবে, কমাই দিয়ে 4 নাম্বার দিবে নাম্বারিং না করলে। আবার স্যার চাইলে পাশে 5 দিতেও পারে, কিন্তু স্যার 1 নাম্বার কমাই দিবে, কিন্তু টোটাল মার্কসটা কাটবে না, কাটলেও কিন্তু বস ধরবে, বস মানে হচ্ছে হেড এক্সামিনার ধরবে। বুঝতে পেরেছ? তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অ্যারো মার্ক না দিলে 0 দিয়ে দিবে। এখন কেউ তো দিল দরিয়া হইয়া নাম্বার দিয়েও দিতে পারে,
কিন্তু এটা এটা কিন্তু অবৈধ। এখানে এখানে দয়া দেখানোটা অবৈধ হবে। কিন্তু কারো কারো মানে আমার মতো যারা আছে তাদের হৃদয় অনেক মানে বড় আর কি, নাম্বার দিয়েও দিতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দিতে ভালো লাগে তাদের, তারা ছোটবেলায় পানিশমেন্ট পেয়ে আসছে, সুতরাং তারা সুযোগ পাইলেই তোমাকে নাম্বার এখানে কেটে দিবে। তোমার কিচ্ছু করার নাই, আইনগতভাবে কিছু করার নাই। এরপরে আমরা যাব নেক্সট স্লাইডে, আমরা দেখবো হোয়াট ইজ নেক্সট। তিন নম্বর, দ্য বক্সেস শুড হ্যাভ রোমান নাম্বারিং। এইটা কিন্তু ফরজ না। এখন যেটা হচ্ছে এটা নফল। নফল চিনো তো যারা মুসলমান, মানে কম গুরুত্বপূর্ণ। এটা তোমাকে তোমার কমন সেন্স, তোমার নাকটা যদি পিছন দিয়ে, তোমার মাথার পিছন দিকে থাকতো তাহলে কি হতো? নিঃশ্বাস নেওয়া নিতে একটু কষ্ট হইতো, কিন্তু নিঃশ্বাস তো একেবারে বন্ধ হয়ে যেত না। শুধু রাতের বেলা ঘুমানোর সময় যখন বালিশে ঘুমাইবা তখন একটু কেয়ারফুল থাকতে হতো যে মাঝে মধ্যে নাকটা একটু আলগি দিয়ে শুতে হবে, অথবা বাম্পার ডান পাশে কাত হয়ে শুতে হবে। কিন্তু নাকের নিঃশ্বাসের কার্যক্রম চলতো, একটু ডিস্টার্ব হতো। এটা হচ্ছে নফল টাইপের একটা ব্যাপার, মানে লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ। একটা কমন সেন্স খেয়াল করো, যদি প্রশ্নটা যদি 3 নম্বরে থাকে বা 4 নম্বরে থাকে, বা প্রশ্নের তুমি পরীক্ষাতে যে প্রশ্নটা থাকবে সেটার প্রশ্নের সিরিয়ালে যদি ধরো এটা 5 নম্বরে আছে, 4 নম্বরে আছে, 4 নম্বরে নর্মালি থাকে 3 4-এ, তাহলে 3 শব্দটা কোন নাম্বারিং? এটা ইংলিশ নাম্বারিং না? 3টা কোন নাম্বারিং? নাম্বারিং সিস্টেমে 3টা কোন নাম্বারিং? 3 ইংলিশ 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 নাম্বারিং। নাম্বারিং। জি আর এটা হচ্ছে কি রোমান নাম্বারিং, তাই না? জি প্রশ্নে 3 নম্বরে যদি প্রশ্নটা থাকে, তার আন্ডারে যদি আবার আবার 6টা নাম্বারিং করতে হয়, তাহলে এটা এটা কোয়াইট এক্সপেক্টেড দ্যাট তুমি সেম নাম্বারিং ইউজ করবা না। কারণ ইংলিশ নাম্বারিং 1 কিন্তু 1 নাম্বার প্রশ্ন ইউজ করা হয়ে গেছে, 2 নম্বর প্রশ্ন ইউজ করা হয়ে গেছে, 3 নম্বর প্রশ্নে ইউজ করা হয়ে গেছে। সুতরাং তুমি আবার এক ইংলিশ নাম্বারিং ইউজ করলে এটা রিডান্ডেন্স হয়ে যাবে, মানে এটা রিপিটেশন হয়ে গেল, দেখতে অড লাগবে, এটা এটা কনফিউজ করতে পারে। এই জন্য তোমাকে কিন্তু কিন্তু ব্যতিক্রমতা আনার জন্য তোমাকে, যেহেতু তুমি 3 নম্বরে ইংলিশ নাম্বারিং ইউজ করছো, প্রশ্নের সিরিয়ালে ইংলিশ নাম্বারিং ইউজ করা হয়েছে, তুমি সাব সেকশনে অর্থাৎ তার আন্ডারে যখন আবার নাম্বারিং হবে সেগুলোকে তুমি রোমান হরফে নাম্বারিং করবে। তাহলে এটা ইট উইল লুক ডিসেন্ট, ইট ওন্ট কনফিউজ দ্য এক্সামিনার। যিনি খাতা কাটবেন তাকে কনফিউজ করবে না। এটা দুটো আলাদা জিনিস বোঝা যাচ্ছে। যুক্তিটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। এখন প্রশ্ন আছে পরীক্ষার তোমাদের বাজারের যে গাইড বুক গুলো আছে, অথবা তোমাদের কোনো কোনো টিচার অথবা পরীক্ষার দেবা বোর্ডের প্রশ্নের মধ্যেও জিনিসটা মেনটেন করা হয় না। তারা কি করে 3-এর আন্ডারে কিন্তু আবার ইংলিশ নাম্বারিং করে থাকে, বক্সগুলো নাম্বারিং করে দেয়। তো বক্সগুলোতে দেখবা যে আবার ইংলিশ নাম্বার, এভাবে ইংলিশ নাম্বারিং ব্যবহার করে ফেলছে, আবার ইংলিশ নাম্বারিং দিয়ে ফেলছে, এভাবে দিয়ে ফেলছে। তাই এটা কিন্তু অযৌক্তিক, এটা কনফিউজ, এটা ভাবে করবো না, এটা অসুন্দর। সো এটা হচ্ছে, এটা যদি কেউ না করে, কেউ যদি ইংলিশ নাম্বারিং করে ফেলে, কেউ যদি ভুলে নাম্বারিং করতে ভুলেও যায়, তাকে কিন্তু কিছু নাম্বার দেওয়ার নিয়ম আছে এবং সেটাই যৌক্তিক। তাহলে বক্সগুলোকে নাম্বারিং করতে হবে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3, সরি রুল নাম্বার 3। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলেছে, এখানে খেয়াল করো, ইনফরমেশন হ্যাভ টু বি প্রেজেন্টেড ইন নাউন ফ্রেজ অবলিক অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে কোনো একটা, হয়তো বা নাউন অথবা কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কখনো নাউন ফ্রেজ, প্রশ্ন অনুসারে যেটা যে ধরনের উত্তর আসে। ঠিক আছে, আমি একটা মডেল দিয়েছি, দেখো 1 নাম্বারটা আমি করে দিয়েছি। আমি দেখেছি নাউনটা কিরকম হইতে পারে। ডেসক্রিপশন একটা নাউন ফর্ম, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ডেসক্রিপশন একটা নাউন ফর্ম, আবার ডেসক্রাইবিং ইন ডিটেইল একটা নাউন ফ্রেজ। কখনো তোমাকে নাউন আকারে প্রেজেন্ট করতে হইতে পারে, কখনো আবার আরো বিস্তারিত বর্ণনা করতে চাইলে ব্যাপারটা, বা প্রশ্ন যদি ডিমান্ড করে যেটা বিস্তারিত বর্ণনা করতে হবে, নাহলে কিন্তু সেন্সটা ক্লিয়ার হবে না।
পয়েন্টটা ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে ফ্রেজ, লম্বা ফ্রেজ মানে ফ্রেজ বানাইতে হবে। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই। এখানে খেয়াল করছো, সাবজেক্ট ফাইনাইট, সাবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট কিন্তু কঠিন চিনা। সাবজেক্ট মানে আই মাই, সবসময় আই মাই সাবজেক্ট হয় না, আই ইউ এগুলো সবসময় সাবজেক্ট হয় না। সাবজেক্ট হতে পারে একগুচ্ছ শব্দও কিন্তু সাবজেক্ট হতে পারে। তাহলে তোমাকে ফ্রেজ ডেসক্রাইবিং ইন ডিটেল, এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। অথবা এমন হইতে পারে প্রশ্ন যেটা করেছে, যেমন সাকিব আল হাসানের 5টি গুণাবলী, 6টি গুণাবলী বর্ণনা করো। তো গুণ বর্ণনা করতে গেলে আমরা অ্যাডজেক্টিভে বর্ণনা করতে হবে। স্মার্ট, হার্ড ওয়ার্কিং, এগুলো কি মোটামুটি এক শব্দ। তারপরে অলরাউন্ডার, তারপরে বললা সিনসিয়ার, মেটিকুলাস সতর্ক, ঠিক আছে, বোল্ড সাহসী, এগুলো হচ্ছে গুণ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি অ্যাডজেক্টিভ আকারে প্রশ্নকর্তার প্রশ্ন ধরন অনুসারে উত্তর আসবে। আবার দেখা যাচ্ছে যে গুণগুলাকে হয়তো বা এমন ভাবে প্রশ্ন করছে যে গুণগুলাকে ডেসক্রাইব করতে হবে, তোমাকে বর্ণনা করে ডিটেলস বলতে হবে। তখন তুমি লিখবা, তুমি আর বোল্ড বলবা না বা ডেসক্রিপটিভ বলবা না, বলবা ডেসক্রাইবড ইন ডিটেল। ডেসক্রাইবড পাস্ট পার্টিসিপল বলতে হবে, যে কোনো পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, মানে যে কোনো পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। মানে ঘটনাটা ঘটা, পাস্ট পার্টিসিপলের কাজ কি, ঘটনাটা ঘটে গেছে, মানে ঘটনার একটা অবস্থা বুঝিয়েছে, যে এটা ঘটনাটা অলরেডি ঘটে গেছে একটা অবস্থা, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা নাউন ফ্রেজ আকারে তথ্যগুলোকে উপস্থাপন করতে হয়। হ্যাঁ, যে কোনো একটা ধরো। তবে খেয়াল রাখবা, নাউন দিয়ে করলে চেষ্টা করবা 6টা বক্সই নাউন দিয়ে করার। যদি নাউন ফ্রেজ দিয়ে করো 6টা বক্সে চেষ্টা করবা নাউন ফ্রেজ দিয়ে করার। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে করো চেষ্টা করবা সবগুলো বক্সই অ্যাডজেক্টিভ ফ্রেজ দেওয়ার। এটা দেখতে সুন্দর লাগবে, এটা যৌক্তিক। মিক্স দিতে পারা, কখনো তুমি ইনফিনিটিভ ইউজ করলা, কখনো আবার ইউজ করলা এখানে জেরান্ড, কখনো আবার ইউজ করলা পারফেক্ট পার্টিসিপল, এভাবে করবা না, দেখতে অসুন্দর লাগবে বা জিনিসটা বোঝা যাবে কিন্তু সুন্দর স্যার লাগবে। যদি এইভাবে লিখে ফেলে যাবে কি নাম্বার কেটে দিবে? অবশ্যই। তুমি যদি তুমি 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 ধরো তুমি এই যে আমি আমি হিউম্যান বিইং, আমার মাথা নেড়া করে ফেলছি, মাথা নেড়া করে ফেলে যখন চুল ছিল নিশ্চয়ই আমাকে আরেকটু ভালো লাগতো, ঠিক না? চুলতলা দিয়েছে রাখার জন্য, আমি চুল তো একবার নেড়া করে ফেলছি। সো খেয়াল রাখতে হবে যে কোনটার কিভাবে সৌন্দর্য। বোতাম বোতাম যখন শার্টের বোতাম লাগাও, শার্টের বোতাম 5টা 6টা থাকে, যে বোতামগুলো যদি এলোমেলো ভাবে লাগাও তাহলে কিন্তু তোমাকে বিশ্রী লাগবে। তো সেগুলো তোমাকে, এগুলো কিন্তু একটা অড জিনিস। কেউ যদি লিখে ফেলে এভাবে একটা নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ মিলিয়ে কিছু নাম্বার তো পাবেই, কিন্তু তোমার তো টার্গেট হচ্ছে ফুল মার্কস, তোমাকে সেভাবেই লিখতে হবে। তারপর নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নেক্সট স্লাইড? ইনফরমেশন হ্যাভ টু বি, ইনফরমেশন শব্দটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল, এটার সাথে হ্যাজও বসে হ্যাভও বসে কনটেক্সট অনুসারে। মনে থাকবে ইনফরমেশন শব্দটা কিন্তু এটা সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়, প্লুরাল ফর্মে ইউজ করা হয়। সেন্টেন্সের কনটেক্সট অনুসারে যদি প্লুরাল বোঝায় তখন প্লুরাল হিসেবে ইউজ করতে হবে, কারণ ইনফরমেশন উপরে হ্যাভ বসছে, কোথাও আমি ইনফরমেশন উপরে হ্যাজ দিয়েছি, সেটা কনটেক্সট অনুসারে। ইনফরমেশন হ্যাভ টু বি প্রেজেন্টেড ইন এ ক্রনোলজিক্যাল অর্ডার ইফ রিকোয়ার্ড, যদি দরকার হয়। যেমন সাকিব আল হাসানের 5-6টা গুণাবলী বলছি, কোনো গুণাবলী আগে পরে বললে সমস্যা নেই। স্মার্টের আগে হ্যান্ডসাম বললে, স্মার্টের আগে আমি হার্ড ওয়ার্কিং বলে কোনো সমস্যা নেই, স্মার্টের আগে ইন্টেলিজেন্ট বললে কোনো সমস্যা নেই, এটা আগে পরে হতেই পারে। কিন্তু কোনো কোনো ঘটনা আছে যেটা প্রক্রিয়া, যেমন তুমি যদি চা বানাতে চাও, তুমি কি দিবা আগে, আগে তুমি you have to collect a pot, তারপর তুমি you have to collect water, then you have to boil water। একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া বর্ণনা করতে গেলে অবশ্যই যেটা আগে আসবে সেটা আগে, যেটা পরে আসবে সেটা পরে, যেটা আগে আসবে সেটা আগে এবং যেটা পরে আসবে সেটা পরে দেওয়াটাকেই বলা হয় ক্রনোলজিক্যাল অর্ডার, ধারাবাহিকতা। তথ্যের ধারাবাহিকতা মেনটেন করতে হবে যদি প্রয়োজন হয়। সাকিব আল হাসানের গুণ 6টা গুণের মধ্যে আমি বলেছিলাম স্মার্ট, ইন্টেলিজেন্ট, এগুলো আগে পরে লিখলে সমস্যা নেই, ওটা ক্রনোলজি মেনটেন করতে হবে না, কিন্তু এগুলোতে হবে। আমি একটা উদাহরণ দিয়েছি দেখো ক্রনোলজিক্যাল অর্ডারে, যেমন মিস্টার এক্স, আমি বললাম এখানে আমাদের মধ্যে এখানে নাজমুল হোসেন বা নাজমুল না, আমি বললাম নাজমুলের একটা পরিচিত লোক, তার নাম
বজলুল বজলুল হোসেন was born in Saturday, got schooled in Sunday, graduated on Monday, হ্যাঁ তারপরে got married on Tuesday, got a baby on Wednesday and died on Friday. এইভাবে আমি মিস্টার বজলুলের জীবন কাহিনী বর্ণনা করলাম। তোমাকে বলা হলো যে বজলুলের জীবন কাহিনী গুলো উল্লেখ করে, জীবনের 6টি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে তুমি একটি ফ্লোচার্ট তৈরি করো। তো বজলুলের জীবনের 6টা ঘটনা এগুলি। এখন ঘটনার মধ্যে আবার লেস ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট আছে। তোমাকে বেছে যৌক্তিকভাবে বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট 6টা তথ্যই দিতে হবে। যেমন বার্থ, মানুষের বার্থ ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন করতে দিয়ে দিবেন। প্রথমে আসবে বার্থ, তারপর আসবে জন্মের পরে সে স্কুলে যাবে, কিন্তু জন্মের পরে তো সে স্কুলে যাওয়ার আগেও কিন্তু 4-5 বছর সে কথা বলতে পারে না, তার ইনফেন্সি থাকে, হ্যাঁ শৈশব থাকে। সেটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমার এটা এত গুরুত্বপূর্ণ। স্কুলিং, স্কুলে যাবে, তারপরে স্কুলে গেলেই হবে না, তারপর সে একসময় গ্রাজুয়েশন লাভ করবে। সে মেডিকেলে গেলে মেডিকেল গ্রাজুয়েট হবে, সে বুয়েটে গেলে বুয়েট গ্রাজুয়েট হবে, এরকম ভাবে গ্রাজুয়েট হবে। গ্রাজুয়েটের পরে সে বিয়ে করবে। 4 নম্বর হচ্ছে গট ম্যারিড, ম্যারেজ। 5 নম্বর হবে প্যারেন্টিং, বিয়ে করার পরে বাবা হবে স্বাভাবিক। এখন তোমরা বলতে পারো স্যার বিয়ে না করেও তো অনেকে বাবা হয়ে গেছে, তো তোমরা এগুলো খুব বলতেই পারো, এই যুগের দুষ্ট ছেলেপেলেরা তোমরা তো বলতেই পারো। যেটা যেটা স্বাভাবিক সেটাই আমি বলছি। ম্যারেজের পরে সে প্যারেন্ট হবে, প্যারেন্টের পরে এক সময় সে আস্তে আস্তে ছেলে মেয়েরা বড় হবে, হ্যাঁ তারা বিয়ে শাদী করবে, সে মারা যাবে, তারপর ডেথ আসবে। এটা হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডার। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুঝতে জি, সমস্যা স্যার। হয়েছে? এখন ক্রনোলজিক্যাল অর্ডার যদি তুমি ফ্লোচার্টে এভাবে লেখো, মিস্টার বজলুল ওয়াজ বর্ন ইন স্যাটারডে, প্রথমে বার্থ, তারপরে স্কুলিং এর পরে আবার দিয়ে দিলে কি, স্কুলিং এর পরে দিয়ে দিলা প্যারেন্টিং, প্যারেন্টিং এর পরে দিলা ডেথ, ডেথের পরে দিলা আবার ম্যারেজ। তাহলে মৃত্যুর পরে কিন্তু বিয়ে করতে পারে না। তো ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে যে যতক্ষণ পর্যন্ত ক্রনোলজিক্যাল অর্ডারটা ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত মার্কিং করবে। আবার যে জায়গায় এটা উল্টাপাল্টা হয়ে গেছে সেই জায়গায় কেটে দিবে। আবার কোন স্যার একটানা যতটুকু পর্যন্ত ক্রনোলজিক্যাল অর্ডারটা মেনটেন হচ্ছে সেই পর্যন্ত নাম্বার দিবে, যেখান থেকে গাফলা শুরু হয়েছে সেখান থেকে আবার কেটে দিবে। এক একজন এক এক স্টাইলে দেখে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্রনোলজিক্যাল অর্ডার। এই কথাটা আমি যে কথাটা লিখলাম 5 নম্বর ফরমেশনটা, এটা ভিক্টর কলেজে কোনো টিচার পড়ায় না, আমি দেখেছি ওদের প্রেজেন্টেশন লেকচার, সেটার মধ্যে নেই। তো তোমাকে ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে হবে। সেটা অনেক সময় প্রসেস হইতে পারে। প্রসেস তোমাকে একটু চা বানানোর প্রক্রিয়া বললাম, হ্যাঁ চা বানানোর প্রক্রিয়া প্রথমে পাত্র আনতে হবে, চুলা জ্বালাইতে হবে, তারপর পানি গরম করতে হবে, তারপর চা পাতা দিতে হবে, দুধ খেলে দুধ দিতে হবে, সুগার দিতে হবে সুগার খেলে, হ্যাঁ তারপরে চা খেতে গেলে কি করে, চা খেতে গেলে আবার পাত্র থেকে খাওয়া যায় না, অর্ডার সেটা মেনটেন করতে হবে। সেটা প্রসেস হইতে পারে, সেটা কোনো টাইম হইতে পারে, টাইম সিকোয়েন্স হইতে পারে, সিকোয়েন্স অফ টাইম। আশা করি তোমরা কিছুই বুঝো নাই, বুঝছো? বুঝছি স্যার। জানা স্যার, জানা স্যার। জি না স্যার। স্যার বুঝছি। জানা কইস না বেটা, জি না। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমাদের তো এই ফেসেস দেওয়া থাকবে। এই যে দিয়ে দিলাম প্যাসেজ, দেখছো? এখন প্যাসেজটা জি। দেখতে পাচ্ছো? জি স্যার। তুমি ফেসেস থেকে দেন হবে। উদ্বিগ্ন ছিলা, এই জন্য তোমাকে দিয়ে দিলাম। আমি বুঝতে পারছি তুমি খুবই উদ্বিগ্ন। এই যে দেখো প্যাসেজ দিয়ে দিলাম, প্রশ্নের মধ্যে একটা নাম্বারিং থাকবে, ধরো 3 নাম্বার বা 4 নাম্বার প্রশ্ন থাকবে। বেসড অন ইউর রিডিং অফ দ্য ফলোইং প্যাসেজ, আমি শুধু লিখছি বেসড অন দ্য ফলোইং প্যাসেজ, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে বেসড অন ইউর রিডিং অফ দ্য ফলোইং প্যাসেজ মেক শর্ট নোটস in each of the boxes in the flowchart on how WHO identifies adolescence. Number 1 has been done for you. তাহলে বলা হচ্ছে বেসড অন রিডিং অফ দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়ে মেক শর্ট নোটস, ছোট ছোট নোট আকারে। এখানেই প্রশ্ন যে ফ্লোচার্টে আমি যে ফুল সেন্টেন্স লিখে ফেলি হবে কিনা, না ফ্লোচার্টে যদি ফুল সেন্টেন্স লিখো এটা কাটা যাবে, কারণ তোমাকে বলছে শর্ট নোট আকারে লিখতে, তোমাকে পুরো সেন্টেন্স লিখতে বলা হয় নাই। তাহলে বক্সের ভিতরে কখনোই পূর্ণাঙ্গ সেন্টেন্স লেখা যাবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে লেখা যাবে না, তোমাকে লিখতে হবে
শুধু নাউন বা অ্যাডজেক্টিভ ফর্ম আকারে অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফর্ম ফ্রেজ আকারে। শর্ট নোটটা এভাবে বানাতে হবে। পূর্ণাঙ্গ সেন্টেন্স দিলে কাটা যাবে। মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সের মধ্যে শর্ট নোট তৈরি করো। ইন দ্য ফ্লো চার্ট অর্থাৎ তথ্যের ধারাবাহিকতা, চার্টের ধারাবাহিকতা মেনটেন করে তুমি শর্ট নোট তৈরি করো। অন হাউ WHO আইডেন্টিফাইজ অ্যাডোলসেন্স, কিভাবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বয়ঃসন্ধিকালকে শনাক্ত করেছে, যে কিভাবে আমরা চিনবো যে একটা ছেলে বা একটা মেয়ে বয়ঃসন্ধিকাল পার করছে বা বয়ঃসন্ধিকাল আছে। বলা হয়েছে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। 6টা বক্সের মধ্যে একটা বক্স একটা তথ্য তোমাদেরকে কোয়েশ্চেন সেটার দিয়ে দিবে, আর বাকি 5টা তোমাকে করতে হবে। এখানে প্যাসেজ দেওয়া আছে WHO আইডেন্টিফাইজ অ্যাডোলসেন্স অ্যাজ দ্য period in human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by first phase growth, change is future, second only to those at infancy. Biological processes drive many aspects of the growth and development, with the onset of puberty marking the passage from childhood to adolescence. The biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, culture, and socioeconomic situations. This period has seen many changes over the past century. Puberty, for example, comes after earlier than before. People marry late and their sexual attitude and ... এরকম প্যাসেজ থাকতে পারে। তোমরা সবাই কি প্যাসেজটা দেখেছো? জি স্যার। Yes, sir. জি স্যার। আমরা এই প্যাসেজ থেকে 6টি তথ্য নিয়ে আমরা ফ্লোচার্টটা করব। তথ্যগুলো কি কি জানতে চাওয়া হয়েছে, যে কিভাবে WHO ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে অ্যাডোলসেন্সকে শনাক্ত করেছে, যে একটা মানুষের জীবনে কোন সময়টা অ্যাডোলসেন্স, কিভাবে বুঝবো যে একটা ছেলে বা একটা মেয়ে অ্যাডোলসেন্স আছে, কি শৈশব পার হয়েছে কিনা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিনা বা বুড়ো হয়ে গেছে কিনা, আমি কিভাবে বুঝবো অ্যাডোলসেন্সটা কোন সময়টা, কিভাবে চিনবো আমি এটাকে। তাহলে সেইভাবে 6টা তথ্য দিয়ে তোমাকে ফ্লোচার্ট করতে হবে। আমি ঝটপট চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। স্যাম্পল ফ্লোচার্ট ইউনিট 6 লেসন 1 থেকে নেওয়া, সেটা দেখো। 1 নম্বরে সার্ট দিয়ে দিবেন, টিচার দিয়ে দিবেন এটা পূরণ করে প্রশ্নের মধ্যে। দ্য পিরিয়ড অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকারিং আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, অর্থাৎ শৈশব এবং যৌবনের মাঝামাঝি পর্যায়ে ঘটবে, শৈশবের পরে কিন্তু যৌবনের আগে। এই যে মধ্যের চিপা জায়গাটা হচ্ছে কি তোমার বয়ঃসন্ধিকাল। হ্যাঁ, যে তোমরা যে সময়টা এখন তোমাদের ভিতরে একটা ঝড় চলছে। হ্যাঁ, যাকে দেখি লাগে ভালো, মন কি চায় বলো। হ্যাঁ, যাকে দেখি লাগে ভালো, এই যে হঠাৎ করে একটা এরকম চেঞ্জ আসতেছে, দেখলেই কারোরে, হ্যাঁ, বিপরীত লিঙ্গের কাউকে দেখলেই কেমন কেমন লাগে, কেমন লজ্জা লাগে। ছোটবেলা তো লজ্জা পেত না, একেবারে বুড়ো হয়েও কিন্তু ততটা লজ্জা থাকবে না, কিন্তু এখন কি লজ্জাটা বেশি অনুভূত হবে। এটাই কারণ হচ্ছে তোমার যৌবন আসে, এখন আসে নাই, আসে করছে। তারপরে বলেছে দ্য পিরিয়ড অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকারিং, ঘটে আফটার চাইল্ডহুড, যেটা শৈশবের পরে এবং যৌবনের আগে ঘটে, এই সময়টা এভাবে শনাক্ত করেছে। নাম্বার 2, রিপ্রেজেন্টিং ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ান্স লাইফ স্প্যান, মানুষের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশন, মানে বিবর্তন। হঠাৎ করে দেখবা তোমার গলা, ছেলেদের গলা কাকের মতো হয়ে গেছে। আগে ছোটবেলায় সুন্দর ছিল, কেমন একটা সুরেলা কণ্ঠে ছিল, কিন্তু হঠাৎ করে বয়স যখন 14-15 হয়, ছেলেদের গলা কি হয়ে যায়, কর্কশ হয়ে যায়, কাকের মতো। হ্যাঁ, মেয়েদের কণ্ঠ আরো বেশি কি হয়, কিঙ্কর হয়, আরো চিকন, আরো সুমিষ্ট। হ্যাঁ, এই কথা শোনার জন্য ছেলেরা কি করে, সারাদিন ওয়েট করে, অপেক্ষা করে, ফোনে কথা বলে। কারণ কি, এই কণ্ঠস্বর চিকন হয়ে যাওয়া, আরো কিঙ্কর, আরো সুমধুর হয়ে যাওয়া। মেয়েরা কিন্তু অ্যাডোলেসেন্সে গেলে আস্তে আস্তে কণ্ঠস্বর সুন্দর হয়, আর ছেলেদের কণ্ঠস্বর কি হয়ে যায়, কাকের মতো, ডাক দিলে মনে হয় একটা কাউয়া ডাক দিচ্ছে। 3 নাম্বার, ক্যারেক্টারাইজ বাই ফার্স্ট ফেজ গ্রোথ, দ্রুত শারীরিক গ্রোথ হবে, ফার্স্ট ফেজ গ্রোথ হবে। গ্রোথটা কেমন, মানসিক ডেভেলপমেন্ট হইতে পারে, এখন আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে দায়িত্বশীল হয়ে কথাবার্তা বলতেছে, কেমন যেন এটা মুরব্বি ভাব চলে আসছে, হঠাৎ করে কেমন যেন এটা মুরব্বি ভাব চলে আসছে।
গ্রোথ, সেটা মানসিক হইতে পারে, সেটা শারীরিক হতে পারে। ক্যারেক্টার বাই ফার্স্ট ফেজ চেঞ্জ, শারীরিক বা বায়োলজিক্যাল পরিবর্তন চলে আসতে পারে। চেঞ্জ মানে কি, হঠাৎ করে দেখা যায় দাড়ি গোঁফ উঠতে শুরু করা দিয়েছে, উঠতে শুরু করেছে, মেয়েদের পিরিয়ড শুরু হয়েছে, এই ধরনের শারীরিক পরিবর্তনগুলো ঘটতে শুরু করতে পারে হঠাৎ করে। তাহলে এইভাবে এটাকে চেনা যায়। ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্যমণ্ডিত হয় বাই ফার্স্ট ফেজ চেঞ্জ, খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। নাম্বার 5 বায়োলজিক্যাল, সরি আমি উল্টাপাল্টা বলে ফেলেছি। 4 নম্বর হবে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বিং ফেয়ারলি ইউনিভার্সাল। এটা এই পয়েন্টটা একদম 6-এ যাবে, এটা পরে আসবে, আমি ভুল করে আগে লিখে ফেলেছি। তাহলে 4 নাম্বার হবে ওই যে যেটা 6-এ আছে সেটা 4-এ চলে আসবে, characterized by fast paced change। তারপরে আসবে biological processes driving this growth and development, biological processes driving this growth and development। এই যে গ্রোথ হয় মানসিক বলো আর শারীরিক বলো, সেটা কিন্তু বায়োলজিক্যাল, অর্থাৎ তোমার বায়োলজি, তোমার জৈবিক যে প্রক্রিয়া, তোমার যে শারীরিক প্রক্রিয়া, সেটাই তোমার মন এবং শরীর দুটাকেই কি করবে, ধাবিত করবে। তাহলে এইটাই হচ্ছে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বিং ফেয়ারলি ইউনিভার্সাল। আর এই যে শারীরিক যে বৈশিষ্ট্যগুলো, সারা পৃথিবীর সকল অ্যাডলসেন্সের মধ্যেই ঘটনাগুলো ঘটবে, তবে আগে পরে ঘটে। যেমন ইউরোপে একটু পরে ঘটে, শীত প্রধান দেশ, আর আমাদের গরম প্রধান দেশ মাছ টাছ খাই, আমাদের ছেলেমেয়েরা একটু আগে আগে ম্যাচিউর হয়ে যায়, পাকনা হয়ে যায়, ঠিক না? তো বায়োলজিক্যাল চেঞ্জ গুলো ইউনিভার্সাল, মানে সব দেশের অ্যাডলসেন্সের মধ্যেই দেখা যাবে, বাট কোন কোন দেশে আগে পরে ঘটবে, সেটা তোমাদের টেক্সটে বলা আছে। আমরা নেক্সট দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বানিয়েছি এটা। জি স্যার। এটা একটু বুঝতে সমস্যা হয়েছে কিভাবে তথ্যগুলো দিতে হবে। এটা ফ্রেজ আকারে দিলাম, তথ্যগুলোকে আমি ফ্রেজ আকারে উপস্থাপন করলাম। দেখো এখানে প্রত্যেকটাও বক্স শুরু হয়েছে স্মল লেটার দিয়ে, কারণ এগুলো সেন্টেন্স না। সেন্টেন্সের প্রথম হরফটা ক্যাপিটাল লেটার হয়, বাট এটা যদি সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, সেন্টেন্সের অংশ, একটা একগুচ্ছ শব্দ, এগুলো স্মল লেটার লিখতে হবে। এবং খেয়াল করছো যে প্রত্যেকটা পয়েন্টের পরে কিন্তু ফুল স্টপ নাই, অনেক গর্দব দেখবা ফুল স্টপ দিয়ে ফেলে। ফুল স্টপ তখনই হবে যখন এটা সেন্টেন্স হবে, বিকজ শর্ট নোটস আর নট সেন্টেন্স। শর্ট নোটস গুলো সেন্টেন্স না, সুতরাং তোমাকে ফুল স্টপ দিতে হবে না, পুরো পরিপূর্ণ বিশ্রামের প্রয়োজন নাই। বাট মাঝে মধ্যে যদি একাধিক পয়েন্ট থাকে, পয়েন্টের ভিতরে পয়েন্ট থাকে, স্যার সেই ক্ষেত্রে দাড়ি কমা ইউজ করতে পারো, কমা ইউজ করতে পারো, বাট নট ফুল স্টপ। হ্যাঁ বলো। স্যার লেখা কি যে স্মল লেটার দিয়ে শুরু করব? হ্যাঁ, স্মল লেটার শুরু করো। তবে একটা জিনিস বলে রাখি, যদি কোনো কিছু নাম হয়, প্রপার নাউন হয়, সেক্ষেত্রে তো ক্যাপিটাল লেটার দিতে হবে। যেমন এখানে শুরুতেই হলো মানে এমন একটা নাম চলে আসলে অবশ্যই নাম ক্যাপিটাল লেটার লিখতে হবে। বইয়ের নাম বা গীতাঞ্জলি ধর্মগ্রন্থের নাম, কোরআন, দ্য কোরআন, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার লিখতে হবে। আদারওয়াইজ নর্মাল হচ্ছে, যেহেতু এগুলো ফ্রেজ, এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দরকার নেই। তোমাদের ভুল হয় না, যারা শিক্ষক তারাও কিন্তু ওই পরীক্ষার প্রশ্নগুলো দেখো, এগুলো শুরু করে দিয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। তো এটা ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটার হবে, কারণ যুক্তি বলে যে দিস ইজ নট এ সেন্টেন্স। সেন্টেন্সের প্রথম হরফটা ক্যাপিটাল লেটার হয়, প্রপার নাউনের প্রথম হরফটা ক্যাপিটাল লেটার হয়, আদারওয়াইজ সব স্মল লেটার। তো আশা করি এইভাবেই তোমরা ফ্লোচার্ট করতে পারবে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আমি শেষ করে ফেলেছি। এনি কোয়েশ্চেন এলস? তাহলে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। ফ্লোচার্ট 6টি বক্সে উপস্থাপন করতে হবে। ফ্লোচার্ট প্রথম 5টা বক্সের পরে অ্যারো চিহ্ন দিতে হবে ফরজ। ফ্লোচার্ট গুলো নাম্বারিং করতে হবে রোমান হরফে। তারপরে 6টি বক্সে লিখতে হবে। এরপরে কি করতে হবে, আমাকে তথ্যগুলোকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে প্রেজেন্ট করতে হবে। এরপরে কি করতে হবে, ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে হবে, অর্থাৎ কোনটার পরে কোনটা আসবে সেটাকে, সেই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আর তাহলে আমি স্লাইডটা বন্ধ করে, তোমাদের ইতিমধ্যে 6 জন চলে গেছে, মানে এত বেশি বোঝে যে দরকার নেই। ওদের অ্যাডাল্ট পার হয়ে ওরা অ্যাডাল্ট ফেজে চলে এসছে। সো আশা করি তোমরা এতক্ষণ, কতক্ষণ চলতেছে, মার্কস নাও পেতে পারো, বাট ফ্লোচার্ট যদি হয়ে যায় 5টা বক্স, তুমি একদম অঙ্কের মতো ফুল মার্কস পেতে পারো। সুতরাং মার্কস তোলার একটা গুরুত্বপূর্ণ
ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্লো চার্ট। বি কেয়ারফুল, এই নিয়মগুলো খেয়াল রাখো এবং সঠিকভাবে প্রেজেন্ট করো। পরীক্ষার খাতা দেখলেই বুঝতে পারি কোন স্টুডেন্টটা আমার ক্লাস করছে, কারণ প্রেজেন্টেশন দেখলেই বোঝা যায় এটা কোন স্যারে পড়াইছে। প্রেজেন্টেশন স্টাইল দেখলে বুঝতে পারি আমি। সো প্রেজেন্ট ইউর ফ্লো চার্ট কারেক্টলি অ্যান্ড হ্যাভ দ্য ফুল মার্কস। সবাই ভালো থাকো। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি আচ্ছা স্যার, হুম। স্যার নাম্বারিং এর সালমা। ক্ষেত্রে, স্যার হুম। নাম্বারিং এর ক্ষেত্রে যদি এবিসি দেই তখন হবে? এবিসি তো নাম্বার কি, এবিসি দিয়ে সিরিয়াল মেনটেন করা হয়, কিন্তু নাম্বারিং না। হ্যাঁ, নাম্বার পাবে, নাম্বার পাবে, নাম্বার পাবে, তবে ইয়ে দিবা, রোমান সংখ্যা দিবা, নাম্বারিং দিবা সংখ্যা, কারণ আমরা স্যার, কাউন্ট 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 করি তো সংখ্যা দিয়ে। এবিসি তো হচ্ছে সংখ্যা না, এটা হচ্ছে লেটার। স্যার প্রশ্নে যদি 1 2 থাকে তাহলে আমরা রোমান নাম্বারিং। প্রশ্নের মতোই ফলো করো, অসুবিধা নেই। প্রশ্ন দিলে তুমি কি করবা, তোমার তো দোষ নেই, প্রশ্নের মতোই ফলো করবা। কিন্তু প্রশ্নে 1 2 3 দিয়ে তুমি যদি রোমান সংখ্যায় লেখো তোমার সমস্যা নেই, বরং ভাবে যে না আমি একটা স্মার্ট। ওকে স্যার। আর কোনো প্রশ্ন? Any question else? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি আমরা শুরু করব? কলেজ থেকে তো কিছু বলে নাই। অ্যাসাইনমেন্টে তোমাদের ইংলিশের অ্যাসাইনমেন্ট কি ছিল? স্যার 4th উইকে ইংলিশ নাই। ইংলিশ না থাকলে তো ইংলিশ হবে না, তোমার অন্য সাবজেক্টের অ্যাসাইনমেন্ট শুরু করে দাও। আমাদের ইংলিশটা যখন অ্যাসাইনমেন্টের নোটিস করবে তখন তোমরা ইংলিশটা শুরু করে দেবে, ঠিক আছে? স্যার কলেজ থেকে কোনো নোটিশ দেয় না এখনো, অ্যাসাইনমেন্ট স্থগিত হওয়ার পরে। স্থগিত যখন হওয়ার আবার পরে পুনরায়, স্থগিত হওয়ার পরে নতুন নোটিশ আসছে, এই অ্যাসাইনমেন্ট পুনরায় চলবে। জি স্যার কলেজ থেকে নোটিশ আমরা পাই নাই। কে বলছে? গ্রুপগুলোতে দেওয়া হয়েছে, আমি নিজেই করলাম। তুমি এখনো গিয়ে গ্রুপগুলোতে দেখবা, এই যে তোমাদের দেখলাম প্রত্যেকটা গ্রুপেই দেওয়া আছে। একজন প্রশ্ন করেছে রামিসা ফারিয়া, যে ভার্ব টাইপের কোনো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা যাবে না। না, ভার্ব ইউজ করতে পারবে না, যে এম ইজ আর ওয়াজ ওয়ার্ড থাকে এটাকে বিং এ পরিবর্তন করবা, বিং। আর যারা জয়েন করে নাই তারা মনে হয় স্যারের আরো বেশি বুঝে। হ্যাঁ ঠিক কইছো রাকিব, যারা জয়েন করে না তারা অবশ্যই বেশি বুঝে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকো। খুব মুখী আছি তোমাদের সাথে, সরাসরি ক্লাসে দেখা হবে, কিন্তু দুর্ভাগ্য দেখা হচ্ছে না। ইনশাল্লাহ ইন দ্য ডেজ টু কাম করোনা প্যান্ডেমিক উইল এন্ড, ইট উইল বিকাম এন্ডেমিক। প্যান্ডেমিক থেকে এটা এন্ডেমিক হয়ে যাবে। তোমরা জানো যে প্যান্ডেমিক যখন এন্ডেমিক হয় তখনই যে কোনো মহামারী শেষ হয়ে যায়। আশা করি খুব দ্রুত এটা এন্ডেমিক হয়ে যাবে। আমাদের প্রিয়জনকে আমরা আর হারাবো না। আমরা সবাই সুস্থ থাকবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, সবাইকে অন্যকে সতর্ক করবো। দেখা হবে কলেজ ক্যাম্পাস, ইনশাআল্লাহ কলেজ ক্যাম্পাসে দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।